সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলকে ওপেন চ্যালেঞ্জ, গাজা অভিমুখে যাচ্ছে আরও 11 জাহাজ, বাধা দিলেই যুদ্ধ ঘোষণা মুসলিম বিশ্বের। এদিকে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের। আরও থাকছে কাতারকে যে কোনো মূল্যে রক্ষার আদেশ ট্রাম্পের, কী প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যে। সর্বশেষ থাকছে পাকিস্তানে হামলা, নিহত 10, আহত 30। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলকে ওপেন চ্যালেঞ্জ, গাজা অভিমুখে যাচ্ছে আরও 11 জাহাজ, বাধা দিলেই যুদ্ধ ঘোষণা মুসলিম বিশ্বের। ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা করেছে। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, এসব নৌকায় প্রায় 100 জন অধিকার কর্মী আছেন। 15 বছরের সমুদ্র অভিযানের অভিজ্ঞতা আছে এফএফসির। এর আগে এফএফসি ম্যাডলিন ও হান্দালা ফ্লোটিলায় অংশ নিয়েছিল। এবার অবরোধ ভাঙতে এফএফসি ব্যবহারিক পরামর্শ, দিক নির্দেশনা ও প্রক্রিয়াগত সহায়তা দিচ্ছে। এক বিবৃতিতে এফএফসি জানিয়েছে, 30 সেপ্টেম্বর কনসাইন্স নামে জাহাজ আরও 8টি নৌকা নিয়ে যাত্রা শুরু করেছে। তাদের সঙ্গে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী নৌবহর 1000 ম্যাডলিনস টু গাজা যোগ দিয়েছে। এই বহরে রয়েছে 2টি নৌকা। একসঙ্গে এই দুটি দল 11টি জাহাজের বহর নিয়ে গাজা অভিমুখে ছুটে চলছে। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রবিদ শহীদুল আলম এই বহরে থাকা কনসাইন্স নামের জাহাজটিতে আছেন। আজ শুক্রবার দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় শহীদুল আলম বলেছেন, তাদেরটা সবচেয়ে বড় জাহাজ। তাদের সঙ্গে আরও 8টি ছোট নৌকা আছে। আজ তারা ফিলিস্তিনি টাইম জোনে পৌঁছেছেন, তবে এখনও দূরত্ব আছে। কোয়ালিশনের তথ্য অনুযায়ী নৌযানগুলো বর্তমানে ক্রিট দ্বীপের উপকূলে অর্থাৎ পূর্ব ভূমধ্য সাগরে অবস্থান করছে এবং এতে প্রায় 100 জন যাত্রী আছেন। 2008 সালে প্রতিষ্ঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং সেখানে চলমান অবরোধের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের লক্ষ্যে কয়েকবার মিশন চালিয়েছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, কনসাইন্স নামের জাহাজটিতে 25টি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী আছেন। এফএফসির এই সর্বশেষ মিশন বুধবার যাত্রা শুরু করে। ইসরায়েলের অবৈধ অবরোধ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গাজা অভিমুখে রওনা হয়েছে আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসকবাহী এই জাহাজ। প্রায় 2 বছর ধরে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিয়ে আসছে। এই সময় ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে আসছে। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 270 জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন, অনেকে আটক ও কারাগারে বন্দী আছেন। একই সঙ্গে ধারাবাহিক অবরোধ ও বোমবর্ষণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে পড়েছে। হাসপাতাল ও ক্লিনিকগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসকদের অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক চিকিৎসক দলগুলোকেও গাজায় প্রবেশে বাধা দেওয়া হয়। যারা অনুমতি পান তাদেরও জীবন রক্ষাকারী ঔষধ বা সরঞ্জাম আনার অনুমতি দেওয়া হয় না। জাহাজে থাকা এফএফসি স্টিয়ারিং কমিটির সদস্য হুয়াইদা আরাফ বলেন, কনসাইন্স শুধু ইসরায়েলের অবৈধ অবরোধের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধের প্রতীক নয়, বরং বৈশ্বিক বিবেককে জাগ্রত করার ডাক। ইতালি চিকিৎসক রিকার্ডো কোর্রাদ্দিনি বলেন, সাংবাদিক ও চিকিৎসক হিসাবে আমাদের দায়িত্ব সত্য বলা এবং জীবন রক্ষা করা। এই মিশন আমাদের সহকর্মীদের প্রতি এক আহ্বান, আর সেই সঙ্গে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর প্রতিও, যাতে তারা নীরবতা ভাঙে, নৈতিকতা বজায় রাখে এবং ইতিহাসের পাশে দাঁড়ায়। এদিকে ত্রাণ নিয়ে গাজা অভিমুখে গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরের সর্বশেষ জাহাজটিও আজ শুক্রবার আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপকূলে আসলে ম্যারিনেট নামের জাহাজটি দখল নেন ইসরায়েলি সৈন্যরা। এর আগে গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী। এসব নৌযানে থাকা অধিকার কর্মীদের আটক করা হয়। এর আগেও ইসরায়েল গাজাগামী নৌযানে হামলা করেছে, জাহাজের মালামাল বাজেয়াপ্ত করেছে এবং অধিকার কর্মীদের বহিষ্কার করেছে। ইসরায়েল প্রায় 18 বছর ধরে গাজায় অবরোধ চালিয়ে আসছে। প্রায় 24 লাখ মানুষের বাস এই উপত্যকায়।
এই বছরে মার্চে বর্ধন ক্রসিং বন্ধ করে দেওয়া হয় এবং খাদ্য ও ওষুধ সরবরাহে অবরোধ আরও কড়াকড়ি করা হয়। এতে ভূখণ্ডটি চরম খাদ্য সংকটে পড়ে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করছে, এই অবরুদ্ধ অঞ্চলে অনাহার ও রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ছে আর গাজা ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে উঠছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বোমবর্ষণে এখন পর্যন্ত ৬৬,২০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এবারের অভিযানে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ছাড়াও আরও ৩টি জোট অংশ নিয়েছে। তারা আগে গাজায় স্থল ও সমুদ্র পথে একই প্রচেষ্টায় অংশ নিয়েছিল। এই জোটগুলো হল গ্লোবাল মুভমেন্ট টু গাজা, এটি আগে গ্লোবাল মার্চ টু গাজা নামে পরিচিত ছিল। এটি একটি তৃণমূল ভিত্তিক আন্দোলন। এরা গাজার প্রতি বিশ্ব সংহতির কর্মসূচি আয়োজন করে এবং অবরোধ ভাঙার চেষ্টা করে। মগরিব সুমুদ ফ্লোটিলা, এটি আগে সুমুদ কনভয় নামে পরিচিত ছিল। এটি উত্তর আফ্রিকা ভিত্তিক একটি উদ্যোগ যা ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে সংহতির মিশন পরিচালনা করে। সুমুদ নুসান্তরা, এটি মালয়েশিয়া সহ আরও ৮টি দেশের জনগণের নেতৃত্বাধীন বহর যা গাজার অবরোধ ভাঙতে এবং গ্লোবাল সাউথ দেশগুলোর মধ্যে সংহতি জোরদার করতে চায়। এদিকে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায় তাহলে রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে। রাজস্থানের অনুপগড়ে সেনাঘাঁটিতে শুক্রবার তিনি বলেন, ভারতীয় বাহিনী এবার আর ধৈর্য দেখাবেন না। যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ করতে অস্বীকৃত প্রকাশ করে তাহলে অপারেশন সিন্দুরের দ্বিতীয় ভার্সন খুব বেশি দূরে নয়। তিনি বলেন, অপারেশন সিন্দুর 1.0-তে ধৈর্য দেখানো হয়েছে, এবার সেই সংযম আর দেখানো হবে না। এমন কিছু আমরা করব যাতে পাকিস্তান চিন্তা করে তারা মানচিত্রে থাকতে চায় কি চায় না। যদি পাকিস্তান ভৌগোলিক অবস্থান ধরে রাখতে চায় তাহলে দেশটিকে অবশ্যই রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ থামাতে হবে। এনডিটিভি লিখেছে, জওয়ানদের প্রস্তুতি রাখতেও নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। জওয়ানদের উদ্দেশ্যে দ্বিবেদী বলেন, ভগবান চাইলে শীঘ্রই একটি সুযোগ তোমরা পাবে। শুক্রবার ভারতের বিমানবাহিনীর প্রধান অমরপ্রীত সিং দাবি করেন, মাস 5 আগে চরম উত্তেজনা পাল্টিক আক্রমণের মধ্যে F-16 এবং JF-17 মডেলের 5টি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন তারা। অমরপ্রীত সিংয়ের এই বক্তব্যের পরই পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগ্রামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। 2008 সালের মুম্বাই হামলার পর ভারতে সাধারণ নাগরিকদের ওপর এটি ছিল সবচেয়ে বড় হামলা। ওই হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কের চরম অবনতি ঘটে। ভারতের দাবি, তারা যে 4 জনকে পেহেলগাম হামলায় সন্দেহ করছে তাদের মধ্যে 2 জন পাকিস্তানের নাগরিক। উত্তেজনার মধ্যে 7 মে ভারতীয় জঙ্গি বিমান পাকিস্তানের ভিতরে হামলা চালায় এবং সেই সব নিশানাকে সন্ত্রাসী ইনফ্রাস্ট্রাকচার বলে বর্ণনা করে নয়াদিল্লি। এর জেরে জঙ্গি বিমান, মিসাইল, ড্রোন ও কামান দিয়ে দুই দেশ পাল্টাপাল্টি হামলায় জড়ায়। 10 মে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত বহু প্রাণহানি ঘটে। ভারত গত জুলাইয়ে বলেছে, হামলায় জড়িত 3 সন্ত্রাসীকে মেরে ফেলা হয়েছে এবং তারা যে পাকিস্তানি তার বিশদ প্রমাণ রয়েছে। ভারতের এই বর্ণনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে বানোয়াট বলে মন্তব্য করেছে। প্রতিবেশী দুই দেশ 3টি যুদ্ধের মধ্যে 2টিই লড়েছে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বে। এইসব যুদ্ধের প্রভাব পড়েছে ব্যবসা, ট্রাভেল থেকে খেলাধুলার মতো বিভিন্ন ক্ষেত্রে। সর্বশেষ সংঘর্ষের ঘটনায় ভারত একটি পানি বন্টন চুক্তি স্থগিত রেখেছে, যাকে যুদ্ধের শামিল বলে মনে করছে পাকিস্তান। আরও থাকছে, কাতারকে যে কোনো মূল্যে রক্ষার আদেশ ট্রাম্পের। কী প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে তিনি পারস্য উপসাগরীয় দেশ কাতারকে রক্ষা করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করার সহ সব পদক্ষেপ নেবার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে তিনি পারস্য উপসাগরীয় দেশ কাতারকে রক্ষা করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করার সহ সব পদক্ষেপ নেবার প্রতিশ্রুতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ক্ষুদ্র জ্বালানি সমৃদ্ধ এই দেশটির উপর যে কোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসাবে দেখবে। যুক্তরাষ্ট্র কাতার রাষ্ট্রের স্বার্থরক্ষা এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য ডকনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক সহ সব ধরনের আইনগত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এই আদেশ যুক্তরাষ্ট্র তার একটি গুরুত্বপূর্ণ আরব মিত্রের মধ্যে একটি বৃহত্তর নিরাপত্তা চুক্তির অংশ, যা প্রায় ন্যাটো জোটের বৈশিষ্ট্যগুলোকে প্রতিফলিত করে। ধারণা করা হচ্ছে, এটি তার আঞ্চলিক প্রতিবেশীদের ঈর্ষার কারণ হবে।
উল্লেখযোগ্য আরও একটি বিষয় হল কাতার মাত্র কয়েক বছরের মধ্যে তার প্রতিবেশীদের দ্বারা অর্থনৈতিক ও ডিপোনৈতিক বয়কটের কেন্দ্রবিন্দু থেকে এখন মধ্যপ্রাচ্যের দূতের ভূমিকায় চলে গেছে। তারা সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করছে। হামাসের রাজনৈতিক কার্যালয় কাতারের রাজধানী দোহাতে অবস্থিত এবং গত সোমবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। দোহাতে বৃহত্তর আঞ্চলিক মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদও অবস্থিত। কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুরক্ষা নিশ্চিত করার ট্রাম্পের পদক্ষেপ গত মাসে ক্ষমতাসীন আল থানি পরিবারের ক্ষোভের প্রেক্ষিতে নেওয়া হয়েছে। ওই মাসে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় কাতারের নিরাপত্তা অফিসার সহ কয়েকজন নিহত হয়েছিলেন। এই বছরের শুরুতে ইরানও কাতারে হামলা করেছিল। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ হিসাবে হামলাটি করা হয়েছিল। তবে ট্রাম্পের অভিসন্ধিতে সমস্যা হলেও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এটি দুই দেশের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু ট্রাম্পের পদক্ষেপের সময়কাল এবং উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে, যার কারণে ওয়াশিংটন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এটি একটি ভঙ্গুর ও উত্থালোর অনুরূপ নরপতি কার্যত ধ্বংস হয়ে পড়েছে।